আজকের আজকের ক্লাসে আমরা দেখব যে 3 কোশ্চেনের পুজোর আগে দেওয়া হয়েছিল ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্ট আজকে আলোচনা করব। তাই অবশ্যই ক্লাসটা বা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টার আমার দেওয়া হয়ে গেছে, এই 3 কোশ্চেনের লাস্ট পার্ট বাকি আছে। তো দেখো, হেয়ার কামস, অর্থাৎ কত পেজ আছে তোমরা এটা দেখতে পাবে তোমাদের পুরনো বই যাদের আছে, এই যে 131 পেজে আছে। হেয়ার কামস সামওয়ান রানিং, বলছে হেয়ার এখানে কেউ একজন আসছে দৌড়ে। সেড দ্য হারমিট, হারমিট বলেছিল লেট আস সি হু ইট ইজ, চলো দেখি কে। দ্য জার টার্নড রাউন্ড, জার ফিরলো বা দেখলো, অ্যান্ড স দেখেছিল এ বিয়ার্ডেড ম্যান, একজন বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, একজন আহত ব্যক্তি, আহত মানুষ কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে দৌড়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক, লোকটি হেল্ড ধরে আছে তার হাতগুলোকে প্রেসড চেপে এগেনস্ট হিজ স্টোমাক তার পেটে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং ব্লাড রক্ত ওয়াজ ফ্লোয়িং বইছে ফ্রম আন্ডার দেম তার নিচ থেকে। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছালো, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোয়েনিং ফিবলি, খুব দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, সে মূর্ছা হয়ে মাটিতে পড়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং হারমিট দুজনেই মিলিয়ে আনফেস্টেন্ড দ্য ম্যানস ক্লথিং, তার পোশাকগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। দেয়ার ওয়াজ এ লার্জ ওন্ড ইন হিজ স্টোম্যাক, তার পেটে দেখলো বা বুকে বা পেটে দেখলো এক বড় ক্ষতর জায়গা। দ্য জার ওয়াস্ট ইট, জার ওইটা পরিষ্কার করে ধুলো অ্যাজ বেস্ট হি কুড, যতটা পারার চেষ্টা করছে তারা। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ, এবং তার হাত রুমাল দিয়ে ব্যান্ডেজ করলো। অ্যান্ড উইথ এ টাওয়েল, এবং টাওয়েল দিয়ে দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের কাছে ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, জার বারবার রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে সরাচ্ছে, শকড উইথ ওয়ার্ম ব্লাড, রক্তগুলোকে মুছে, অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওন্স, পরিষ্কার করে আবার একবার ব্যান্ডেজ করছে ওই আহত বা ক্ষত জায়গাটিকে। হলো এই পার্ট। পরে পার্ট দেখো, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজ ফ্লোয়িং, যখনই অবশেষে রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, যখন মানুষটা রিভাইভ মানে কি পুনরায় আবার, মানে রিভাইভ মানে কি জেগে ওঠা, তো বলছে লোকটি যখন আবার পুনরায় সে ভালো হলো। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং জল চাইলো সে খেতে। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার স্বচ্ছ জল নিয়ে এলো। অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে দিল। মেন হোয়াইল, তখনই দ্য সান হ্যাড সেট, প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অর্থাৎ ঠান্ডা। সো দ্য জার, তাই জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্য নিয়ে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, লোকটিকে নিয়ে গেল বা আহত ব্যক্তিটাকে নিয়ে গেল ইন্টু দ্য হাট, কুটিরে। অ্যান্ড লেট হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, বিছানায় শুয়ে তার চোখটা বন্ধ করে দিল। অ্যান্ড ওয়াচ কোয়াইট, চুপচাপ ছিল। বাট দ্য জার ওয়াচ সো টায়ার্ড, কিন্তু জার এত ক্লান্ত ছিল, উইথ হিজ ওয়ার্ক, তার কাজে, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, যা যা কাজ করেছে, এতই ক্লান্ত ছিল দ্যাট যে হি ক্রাউচ ডাউন অন দ্য থার্সোল্ড, সে কী করলো, তার উঠোনে মানে বারান্দায় সে কী করলো, আবার সে বসে পড়লো, সেখানে শুয়ে পড়লো। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লিপড অল থ্রু দ্য শর্ট সামার নাইট। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়ে পড়লো, সো সাউন্ডলি দ্যাট হি স্লিপড অল থ্রু দ্য শর্ট সামার নাইট, ওই গ্রীষ্মের রাত্রিটা কাটালো ওইখানে। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন সকালে সে জেগে উঠলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তখন সে মনে করতে পারলো সে যখন কী ছিল, মনে করলো যে তখন সে কী ছিল। আর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, কে এই আহত ব্যক্তিটি, লাইং অন দ্য বেড, যে বিছানায় শুয়ে আছে। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, তার দিকে তাকিয়ে আছে। অ্যাড হিম উইথ শাইনিং আইস, জল জল করে, অর্থাৎ এক দৃশ্যে তার দিকে তাকিয়ে আছে। তখন বলছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। সেড দ্য বিয়ার্ডেড ম্যান, আহত ব্যক্তিটি ইন এ উইক ভয়েস, কোমল সুরে বলল। হোয়েন হি স, যখন সে দেখলো দ্যাট যে দ্য জার ওয়াচ অ্যাওয়েক, জার জেগে উঠলো। অ্যান্ড ওয়াচ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকালো। তাহলে যখন দেখলো জার জেগেতে তার দিকে তাকিয়ে, তখন সে বললো আমাকে ক্ষমা করে দাও। কে? এই বিয়ার্ডেড ম্যান। কেন বলেছিল? আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, আর আমি তোমাকে তাহলে ক্ষমা করার কোনো বিষয় আসে না। সেড দ্য জার, জার বলেছিল। বলছে ইউ ডু নট, পরের প্যারা, ইউ ডু নট নো মি, তুমি আমাকে চেনো না। বাট আই নো ইউ, কিন্তু আমি তোমাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হলাম তোমার সেই শত্রু। হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে নিজেকে প্রতিজ্ঞা করেছিল তোমার ওপর প্রতিশোধ নেবে বলে। বিকজ, কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ তুমি তার ভাইকে, অ্যান্ড ভাইকে
হত্যা করেছিল অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলে। তার মানে এখানে যার যে আহত ব্যক্তিরা এসছে তার যে ভাই এসে তাকে হত্যা করেছিল এবং তার সমস্ত সম্পত্তি নষ্ট করেছিল, যার জন্য সে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য সে এখানে আসছিল। কিন্তু কিন্তু ওই কী করলো না, সে তাকে সেবা করেছিল, এই জন্য বলছে ক্ষমা করে দাও। তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলো কিন্তু ক্ষমা করে, সেখানে সে আহত হয়, তাকে সেবা করেছিল যার। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জেনেছিলাম তুমি হ্যাড গন অ্যালোন, একাকি এখানে এসেছিলে, টু সি দ্য হারমিট, হারমিটের সঙ্গে দেখা করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইয়োর ওয়ে ব্যাক, আর আমি রিজলভ টু কিল ইউ, আমি তোমাকে মারবো বলে প্রতিজ্ঞা নিয়েছিলাম, অন ইয়োর ওয়ে ব্যাক, ফেরার পথে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন অতিক্রম হয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফেরেননি, মানে বা তুমি ফেরোনি, মানে আপনি ফেরোনি, যারকে বলছে। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস, তাই আমার ঝোপ থেকে আমি বেরিয়ে, টু ফাইন্ড ইউ, তোমাকে খুঁজে বা আপনাকে খুঁজে বের করলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড অ্যান্ড দে রিকগনাইজড মি, আই কেম আপন মানে ইউর বডিগার্ড, আমি আপনার বডিগার্ড দেহরক্ষীদের সামনে পড়ে গেলাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পারে, অ্যান্ড ওন্ডেড মি, আমাকে আহত করে। তার মানে ব্যাপারটা বোঝা গেল। তাহলে যখন ওই বিয়ার্ডেড ম্যান এসেছিল জারকে মারার জন্য, তখনই সে তার জারের যে বডিগার্ড ছিল বাইরে, যার তো নর্মাল পোশাকে পরে এসেছিল তার কাছে দেখা করতে হারমেটের সঙ্গে, তার বডিগার্ডগুলো চিনতে পেরে তাকে আহত করেছিল। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে রেহাই পেয়েছি। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন, আর যদি তুমি আমার এই আহত বা ক্ষত জায়গাগুলো পরিষ্কার বা সেবা না করতে, তাহলে আমি হয়তো মারা যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি তোমাকে মারতে চেয়েছিলাম, মানে আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি আমার জীবন রক্ষা করেছেন। নাও ইফ আই লাইভ, যদি এখন আমি যদি নাও ইফ আই লাইফ অ্যান্ড ইফ ইউ উইশ ইট আই উইল সার্ভ, আর আমি যদি এখন বেঁচে থাকি, ইফ ইউ উইশ, আর আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার বিশেষ চাকর হয়ে আপনার সেবা করব। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, এবং আমার ছেলেদেরকে বলবো ওই একই কাজ করার জন্য। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই ক্ষমা করে দাও কেন বলছে, বিষয়টা বোঝা গেল এখানে। ব্যাপারটা বুঝতে পারলে যে আহত ব্যক্তি তার ভাইকে হত্যা করেছিল যার, এবং তার সম্পত্তি নষ্ট করা হয়, সে তাকে মারতে এসেছিলো, কিন্তু যার যায়নি বলে সে চলে এসেছিলো, কিন্তু বডিগার্ডের সামনে পড়ে গেছে, তাকে চিনতে পেরে তাকে মেরেছিল। ওই আহত অবস্থায় যখন দৌড়ে দৌড়ে আসছিলো, তখন ওই জার আর হারমিট দুজনে মিলে তার পরিষেবা করেছিল। ঠিক আছে। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, যার খুব খুশি হয়েছিল, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, তার শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করে, সো ইজিলি, এত সহজে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে একটা বন্ধু করলো তার সঙ্গে। অ্যান্ড হি নট অনলি ফর গিভ, তাকে শুধু ক্ষমাই করলো না, বাট সেড, বলেছিল, হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, সে তার চাকরদেরকে পাঠাবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার ডাক্তারকে পাঠাবে, টু অ্যাটেন্ড, তাকে সেবা করার জন্য। অ্যান্ড প্রমিসড, কথা দিল, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি ফিরিয়ে দেবে। এবং তাহলে যখন দেখলো তার শত্রুর সঙ্গে যারের বন্ধুত্ব হয়ে গেল, তখন সে বললো যে ঠিক আছে, তোমাকে শুধু ক্ষমাই করবো না, তোমার যে সম্পত্তি আমি বাজেয়াপ্ত করেছিলাম, সম্পত্তি আমি তোমার প্রপার্টি আবার ফেরত দেবো। দেখো পরের অংশটিকে 132 পেজে যেটা আছে, হ্যাভিং টেকেন লিভ দ্য ওন্ডেড ম্যান, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান, এবারে খুব গুরুত্বপূর্ণ অংশ আছে এখানে, 3টে প্রশ্নের উত্তর এবারে কী করে পাবে এখানে আছে। ঠিক আছে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান, ওই আহত ব্যক্তির কাছ থেকে আর ফিরে, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য হারমিট, তারপরে সে তার কার কাছে গেল, হারমিটের কাছে গেল, পৌঁছালো এবং তার দিকে দেখলো। বিফোর গোয়িং অ্যাওয়ে, যাওয়ার আগে, হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন হি হ্যাড পুট, সে আবার একবার চাইলো তার প্রশ্নের উত্তরগুলো নেওয়ার জন্য। দ্য হারমিট ওয়াচ আউটসাইড, হারমিট তখন বাইরে, অন হিজ নিজ, হাঁটু গেড়ে, সোয়িং সিডস, বীজ বপন করছিল, ইন দ্য বেডস, ওই গর্তগুলোতে, যে গর্তগুলো খুলেছিল আগে, সেখানে তারা বীজ বপন করছে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, একদিন আগে তারা যেটা খুলেছিল। দ্য জার অ্যাপ্রোচ হিম, যার তার কাছে পৌঁছালো, মানে হারমিটের কাছে গেল, অ্যান্ড সেড, বলেছিল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ, আমি আপনার কাছে প্রার্থনা করি, টু অ্যান্সার মাই কোশ্চেন, ওয়াইজ ম্যান, যে জ্ঞানী ব্যক্তি, আমার এই প্রশ্নের অ্যান্সারগুলো আপনি দিন, এই প্রশ্নের অ্যান্সারগুলো আপনি দিন। ঠিক আছে, বলছি, 1 মিনিট, একটু কল এসছে, দেখে নিই, কল করছে।
দেখো কথাটা হলো, তাহলে বলছি জ্ঞানী ব্যক্তি, বা আমি লাস্টবারের মতো বলছি, বা আপনার কাছে প্রার্থনা করছি আপনি অ্যান্সারগুলো বলুন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি আপনার উত্তরগুলো পেয়ে গেছেন। সেড দ্য হারমিট বলেছিল। কী ব্যাপার, তাহলে এবারে বললো কেন? স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, তার পায়ে ভর দিয়ে, ঠিক আছে, তার দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল। তাহলে জারের সামনে দাঁড়িয়ে থাকা, এবার সে হারমিট, যে ওই তার জীর্ণ পা নিয়ে, অসুস্থ পা নিয়ে, মানে সে তো খুব দুর্বল, সেই দুর্বল পা নিয়ে তার দিকে তাকিয়ে বলেছিল, হাউ, তো বলেছিল এটা যে আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। হাউ অ্যান্সার, কীভাবে পেলাম? হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলতে চাইছেন? আঁখ দা জার জিজ্ঞাসা করলেন। তাহলে জার বের নম্রভাবে বলছে উত্তর পেয়ে গেছি, কীভাবে? ডু ইউ নট সি রিপ্লাইড দ্য হারমিট। ডু ইউ নট সি, তুমি দেখতে পারোনি, বা তুমি ডু ইউ নট সি, তুমি বুঝতে পারোনি। রিপ্লাইড দ্য হারমিট বলেছিল, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, গতকাল যদি তুমি আমার এই দুর্বলতায় যদি আমাকে করুণা না করতে, অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি, আমার জন্য এই দুটো গর্ত যদি তুমি না খুলতে, বাট হ্যাড গন ইয়োর ওয়ে, তাহলে তুমি তোমার পথে চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাক ইউ, তাহলে ওই লোকটা তোমাকে আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, তাহলে অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সঙ্গে না থেকে যদি তুমি চলে যেতে, তাহলে তোমাকে কিন্তু সে আক্রমণ করতো। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল হোয়েন, যখন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন তুমি গর্ত খুলছিলে। বোঝা গেল? তাহলে উত্তরগুলো কীভাবে দিচ্ছে, বলে যদি তুমি ওখান থেকে যদি আমার গর্তগুলো না কাজে আমাকে সাহায্য করতে, তুমি তো চলে যেতে, তখন তোমাকে আক্রমণ করতো। তাহলে তোমার গুরুত্বপূর্ণ সময় কোনটা? যখন তুমি এটা করেছিলে, ওই গর্তগুলো খুলছিলে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আমি হচ্ছিলাম তোমার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড, এবং আমার জন্য যা কিছু ভালো কাজ করেছো, ওয়াচ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, তারপরেই, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, তারপরে যখনই ওই লোকটি দৌড়ে আসে আমাদের কাছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াচ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল ওটা যখন তুমি তার জন্য কিছু করেছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস হি উড হ্যাভ ডাইড, আর যদি আমরা না করতাম, বা তুমি যদি না করতে, তাহলে সেই লোকটা মারা যেত। উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে শান্তি স্থাপন না করে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সে ছিল তোমার গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, তুমি তার জন্য যা কিছু করেছো, ওয়াচ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাই বলছি, যখন তুমি আমার কাছে এলে, আমি গুরুত্বপূর্ণ কাজ, মানুষ আমার জন্য যা কিছু করেছো সেটাই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ কাজ। আর যখন এই লোকটা তোকে সেবা করেছিল, তখন তোমার সবথেকে গুরুত্বপূর্ণ ওটা, আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল ওই লোকটি, আহত লোকটি। রিমেম্বার দেন, মনে রাখো সবসময়, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, একটাই সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো নাও, এখন। তাহলে বর্তমান, এই বর্তমানটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, কারণ এটাই গুরুত্বপূর্ণ সময় যখন আমরা আমাদের কিছু ক্ষমতা দেখাতে পারি। দ্য মোস্ট নেসেসারি ম্যান, সবথেকে প্রয়োজনীয় ব্যক্তি, ইজ হি, তিনি, উইথ হুম ইউ আর, তুমি যার সঙ্গে থাকবে। তাহলে এবারে তার উত্তরগুলো দিচ্ছে কিন্তু। তাহলে গুরুত্বপূর্ণ সময় হবে নাও, বর্তমান, আর তুমি যার সঙ্গে থাকবে, অনলি, তুমি সবে হুম ইউ আর, যার সঙ্গে তুমি থাকবে, সেই সবার গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, ফর নো ম্যান নোজ, কোনো মানুষ জানে না, ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, কারোর সঙ্গে কে কতক্ষণ থাকবে, কারোর সঙ্গে কে সম্পর্ক থাকবে, কতক্ষণ, কীভাবে থাকবে, তা কেউ জানে না। তাই যার কাছে তুমি থাকবে, যে তোমার সঙ্গে থাকবে, সেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার, এই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে টু ডু হিম গুড, তার জন্য ভালো কিছু কাজ করা, বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াচ ম্যান সেন্ড ইন টু দিস লাইফ, এই কারণেই পৃথিবীতে ভগবান পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। বুঝে গেল? তাহলে তুমি যার সঙ্গে থাকবে তার ভালো কিছু কাজ করা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই জন্যই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। আর যার সঙ্গে থাকবে সে একদম গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর সবথেকে গুরুত্বপূর্ণ সময় হবে সেই সময়টা বর্তমান কাল, যেটা নাও। এই তিনটি প্রশ্নের উত্তর এইভাবে তিনি হারমিট বুঝিয়েছিলেন। বোঝা গেল নিশ্চয়ই? আশা করি বুঝতে পেরেছো। ভিডিও স্কিপ না করে পূর্বে দেখো, দরকার হলে আবার একবার দেখো, ঠিক আছে? ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো, খুবই সহজ সরল ভাষায় আমি বোঝালাম তোমাদেরকে এটা। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না।